17 বছরের বা এমনকি 14 বছরের বিবাহিত কোনো মেয়ের বেকার থাকা স্বাভাবিক না। বিয়ের পর তাকে পেশায় যুক্ত হতে হবেই, আর এই পেশার নাম হচ্ছে ঘরের কাজ বা গৃহিণী, যেটাকে আবার বেশিরভাগ ছেলেরা কোনো কাজই মনে করে না। কয়েকটা পরিসংখ্যান দিয়ে আলাপটা শুরু করতে চাই। 2025-এর নভেম্বরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফ প্রকাশিত মাল্টিপল ইন্ডিকেটর সার্ভে বলছে, দেশে অপ্রাপ্ত বয়স্ক প্রতি 2টি মেয়ের মধ্যে 1টি মেয়ে বাল্যবিবাহের শিকার হচ্ছে। দেশ জুড়ে 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ের হার 56%-রও বেশি। বাল্যবিবাহের কারণে কিশোরী মাতৃত্ব বেড়েছে। কিশোরী অবস্থায় প্রতি 100 জনে 92 জন মা হয়ে যাচ্ছে। এ তো গেল স্বাস্থ্যের কথা, কিন্তু এই বাল্যবিবাহের যে একটা অর্থনৈতিক ক্ষতির দিক আছে, সেটা ভেবেছেন কখনো? মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে বলছে, বাল্যবিবাহের ফলে দেশের উৎপাদনশীলতা ও মানব সম্পদের সম্ভাবনার দিক থেকে বছরে 7 থেকে 8 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে। বর্তমান গতিতে এই ধারা যদি চলতে থাকে, তাহলে বাল্য বিবাহ মুক্ত দেশ করতে 64 বছরেরও বেশি সময় লাগবে। এত নেতিবাচকতা থাকার পরও এই বাল্যবিবাহ থামছে না, বরং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ হেল্পলাইন 109-এর হিসাব জানাচ্ছে, বাল্যবিবাহের অভিযোগে এবছর এখন পর্যন্ত প্রতিদিন গড়ে 8টি করে অভিযোগ এসেছে। 2025-এ যা ছিল 991টি, আর 2024-এ তা ছিল 865, অর্থাৎ প্রতি বছর বাড়ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমরা ধরেই নেই যে বাল্যবিবাহের প্রকোপ বোধহয় কেবল নিম্নবিত্ত পরিবারেই বেশি, কিন্তু 2023 সালের অক্টোবরে ব্র্যাকের বর্ন টু বি আ ব্রাইড শিরোনামের এক জরিপ বলছে, বাল্যবিবাহের পেছনে দারিদ্র্য বড় কারণ বলা হলেও ধনী ও মধ্যবিত্ত পরিবারেও বাল্যবিবাহের উচ্চ হার রয়েছে। বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি দরিদ্র পরিবারে, ঠিক সেখানে দেখা যাচ্ছে 60%-এর মতো। তুলনামূলক কম দরিদ্র পরিবারে এই হার প্রায় 62%, অর্থাৎ সেখানে আবার একটু বেড়ে যাচ্ছে। মধ্যবিত্ত পরিবারে প্রায় 55%, আর উচ্চ মধ্যবিত্ত পরিবারে 54% বাল্যবিবাহ হয়, এবং উচ্চবিত্ত পরিবারের 50% যে হারটি রয়েছে। আর যে পরিবারে একটি মাত্র মেয়ে, সেখানে বাল্যবিবাহের হার অস্বাভাবিক হারে বেশি, 89%। কিন্তু এই যে সমাজের প্রায় সব স্তরের নারীর বাল্যবিবাহ একটা বেধির মতো ছড়িয়ে গেছে, সেখানে কি কখনো ভাবা হয় যে মেয়েটি বিয়ের জন্য প্রস্তুত কিনা? একটা মেয়েকে কি বিয়ের জন্য তৈরি করা হয়? মেয়েদেরকে বিয়ের জন্য তৈরি করা মানে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত প্রায় সকল পর্যায়ে ভেবে নেয় যে মেয়েটাকে বোধহয় ঘরকন্যার কাজের জন্য তৈরি করতে হবে। মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলিম প্রথম আলোকে এক ইন্টারভিউতে বলেছেন, তাদের সময়ে মেয়েদের লেখাপড়া শেখানো হতো মূলত বিয়ের বাজারে দাম বাড়ানোর জন্য। বিয়েটাই ছিল মূল লক্ষ্য। মেয়েটিকে বিয়ের জন্য কিভাবে তৈরি করা হবে সেটাই ভাবা হতো। নারীকে মানুষ হিসেবে গড়ে তোলার কথা কখনো ভাবা হয়নি। একই সাথে ভাবা হয় না যে শিশু শ্রম আর বিয়ের মধ্যে খুব পার্থক্য নেই। ভেবে দেখুন তো, বাংলাদেশে 17 বছর বয়সে কোনো ছেলে বিয়ে করলে তাকে উপার্জনের জন্য কেউ চাপে ফেলে না। 17 বছরের শিশুটিকে সবাই ছোট হিসেবেই দেখে। সবাই স্বাভাবিকভাবে ধরে নেয় যে 17 বছরের বিবাহিত এই ছেলে বড় হয়ে টাকা কামাবে। আপাতত তার বেকার থাকা বা ছাত্র অবস্থায় থাকাটা স্বাভাবিক। কিন্তু 17 বছরের এই শিশু মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয় না। তার বাড়ি, বাবা ও পরিবারের সুরক্ষা বন্ধন তাকে ত্যাগ করতে হয় না। কিন্তু 17 বছরের বা এমনকি 14 বছরের বিবাহিত কোনো মেয়ের বেকার থাকা স্বাভাবিক না। বিয়ের পর তাকে পেশায় যুক্ত হতে হবেই, আর এই পেশার নাম হচ্ছে ঘরের কাজ বা গৃহিণী, যেটাকে আবার বেশিরভাগ ছেলেরা কোনো কাজই মনে করে না। শিশু অবস্থায় মাতৃস্নেহ ছেড়ে, পরিবারের কমফোর্ট আর নিরাপত্তা ছেড়ে মেয়েটাকে আরেকটা বাড়িতে আসতে হয়। এসেই শুরু হয় শিশু শ্রম। ঘরের মেয়ে কাজ করবে না, এটা তবু বাংলাদেশের মায়েরা মেনে নিতে পারেন, কিন্তু ঘরের বউ কাজ করবে না, বাংলাদেশের কোনো সাধারণ শাশুড়ি সেটা মেনে নিতে পারে না। ফলে তাকে শ্রমিক হতেই হয়। কিন্তু চাপ থেকে কি একটা ছেলে মুক্তি পায়? মেয়েটা তো শ্রমিক হলো, ঘরকন্যাও করলো, জীবনটা সামনের দিকে চালিয়ে নিল। কিন্তু যে ছেলেটাকে শিশু অবস্থায় বিয়ে দেওয়া হচ্ছে বা একটু বড় হওয়ার পর বিয়ে দেওয়া হচ্ছে, সেই চাপ থেকে কি ছেলেটা মুক্তি পায়? যে ছেলেটা একটা 14 বা 17 বছরের মেয়েকে বিয়ে করছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তার বয়স 20 থেকে 25-এর মধ্যে।
এই দেশে পরিবারের টাকা পয়সার দায়িত্ব কাকে নিতে হয়? একটা ছেলেকেই নিতে হয়। 25 বছরের কমে এই দেশে কেউ অনার্স করে বের হতে পারে না। 4 সদস্যের পরিবার চালানোর মতো ইনকাম করতে একটা ছেলের বয়স 28 পার হয়ে যায়। সেই হিসেবে 18 বছর বয়সে সে কচি খোকা, তার কৈশোর তারুণ্য বন্ধুদের সাথে আড্ডাবাজি, কক্সবাজার ঘুরতে যাওয়া কিংবা একটা বাইক কেনার স্বপ্নের মধ্যেই থাকে। কিন্তু যখন আপনি তাকে বিয়ে দিয়ে দিচ্ছেন, তখন সেই স্বপ্নের বাড়াভাতে ছাই পড়ে যায়। এই দেশের বেশিরভাগ ছেলে এই শখের চোটে কিংবা যৌতুকের লোভে তারুণ্যকে বিসর্জন দিয়ে মেয়ে এবং টাকা দুটোই বেছে নেয়। কিছু বছর বিবাহিত জীবন কাটানোর পর তার মনে হয়, ও তাহলে এই ছিল ব্যাপার। তারপর তারপর উত্তর পায় না সে। তারপর তার যৌতুকের 2 থেকে 5 লাখ কিংবা 10 লাখ বা 20 লাখ যাই হোক না কেন, সেটা ফুরিয়ে যায়। তারপর বয়সের দোষে, বোরিং থাকায় ও শিশু মস্তিষ্কের সিদ্ধান্তে বা অসাবধানতায় তার একটা সন্তান হয়, এবং সন্তান হওয়ার পর সে বোঝে কত ধানে কত চাল। সে মনে মনে তওবা করে এই ইকোনমিতে আর কোনোদিন বাচ্চা নেবে না। তার সব ছুটি হারাম হয়ে যায়। মরো বা বাঁচো, আগামী 25 বছর এই পরিবারকেই তার খাদ্য, বস্ত্র, শিক্ষা, সময়, আদর, ধৈর্যের পরীক্ষা দিয়ে যেতেই হয়। 2024 সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার জন্মহার বেড়েছে। এটা শিশু বিবাহের সরাসরি ফলাফল। স্বাধীনতার পর এই প্রথম দেশে মাতৃ মৃত্যু হার বেড়েছে। আমরা আসলে উল্টো পথে হাঁটছি। একই সাথে অধিক শিশু বিবাহ, তার ফলে শর্ট ইন্টারভেলে যে অধিক জন্মহার, তার প্রভাব 5 থেকে 10 বছরের মধ্যে আমরা আমাদের অর্থনীতিতে দেখব। অর্থাৎ বাল্যবিবাহ যে শুধুমাত্র একটি নারীকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে তা কিন্তু নয়, একটি পুরুষকেও ফেলছে বিপদে। এ নারী পুরুষ উভয়েরই বিপদ। পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথে